কারণ এখানে কিন্তু শুধু যে রেপ তাই না, একটা নৃশংস খুনও সঙ্গে হয়েছে। অনেক বাবা মা হয়তো মনে মনে এটাও ভাবছেন যে আমার ছেলেটির সঙ্গেও কালকে এই ঘটনা করতে পারে। যে অনেকে বলছেন না যে উনি নাকি অনেক কিছু জেনে গিয়েছিলেন তাই এরকম একটা হয়েছিল, তখন অনেক ছেলের বাবা মারও ভয় ঢুকছে যে কালকে তো আমার ছেলেটির সঙ্গেও তাহলে এটা হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু এরকম ভয়ঙ্কর আউটরেজ, খুবই লজ্জাজনক, এবং এটা তো কোনো সুস্থ রাজ্যে সুস্থ দেশে কাম্য হওয়া উচিত না। এবং যেখানে আজকে সবসময় আমরা বলছি মেয়েরা এগোলে দেশ এগোবে, মেয়েরা নাকি এম্পাওয়ার্ড হয়েছেন, মেয়েরা ভীষণ এগিয়ে যাচ্ছেন সব কিছুতে, যখন মেয়েদের জন্য এত প্রকল্প, এত রকম সব বিধি ব্যবস্থা, সেটা তো মেয়েরা এগোবেন বলেই হচ্ছে। সেখানে সামান্য তাদের বিশেষ করে এটা মাথায় রাখবেন, এটা কিন্তু রাস্তাঘাটে কোথাও ঘটেনি, এটা একটি কর্তব্যরত ডাক্তার তার কাজের জায়গায় এমন ঘটনা ঘটলো। এটা কিন্তু ভীষণ একটা লজ্জার বিষয়। কারণ দেখবেন বাবা মা যখন কোনো ছেলে বা মেয়ে নির্বিশেষেই বাড়ি থেকে বেরোয়, বাবা মা বলেন দুগ্গা দুগ্গা বলেন তো, বাবা সাবধানে যাস, ভালোভাবে ফিরিস। কেউ কিন্তু মা বাবা চিন্তায় আনেন না তার কর্মক্ষেত্রে সেভাবে আক্রান্ত হতে পারে, সে পুরুষ নারী যেই হন না কেন। তো সেই নারীটিকে যখন তার কর্মক্ষেত্রে এরকমভাবে আক্রান্ত হতে হয়, সেই জন্য জানেন তো এই যে দেখছেন আউটরেজটা না, সেইটা কিন্তু এই কারণেই আরও বেশি হচ্ছে। যে গত বছর স্বপ্নদীপ চলে গেছেন তার বিশ্ববিদ্যালয়ের, মানে বাবা মা পড়তে পাঠিয়েছিলেন, সেটা একটা নিরাপদ স্থান বলেই তো আমরা মনে করি। আমরা সবাই ছোটোবেলা থেকে জানতাম স্কুল কলেজ এটা আমাদের দ্বিতীয় বাড়ি। আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলুন না যে আপনারও যেটা কর্মক্ষেত্র সেটাতেই তো আপনি সবচেয়ে বেশি সময় থাকেন, তাই না? সব মানুষই যারা চাকরি বাকরি করেন, তা উনিও তো ওখানে কাজই করতেন, তো সেটা তো তার মানে দ্বিতীয় বাড়ি। তো তা সেই জায়গায় যদি আপনি নিরাপদ থাকতে না পারেন, ওনার মাকে কখনো ওনাকে এটা বলেছিলেন যে তুই অফিসে সাবধানে থাকিস? আমার তো মনে হয় না উনি কোনোদিন এটা বলেছিলেন। আমি এটাই বলতে চাই, সরকারি বলে শুধু নয়, বেসরকারিতেও যে সমস্ত মহিলারা কাজ করেন সবাই ভাবেন ওটা দ্বিতীয় বাড়ি, ওখানে এমনি ওই কথাটা কিন্তু কেউ মাথাতেই আসে না। কাজেই আজকে এটা একটা খুব চিন্তার বিষয় যে স্বপ্নদীপের মতন ছেলেরা বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়ে বিবস্ত্র অবস্থায় রাত্রি 2টোর সময় নিচে পড়ে যেতে হচ্ছে। ওনার অভয়ার মতন মেয়েদের মানে নিজের অফিসেই বলবো বা হাসপাতালে মানে কর্তব্যরত অবস্থায় এভাবে মানে মারা যেতে হচ্ছে ধর্ষিতা হয়ে, এগুলো কিন্তু খুব চিন্তার বিষয়। রাস্তাঘাটে অনেক কিছু ঘটে, সেটার কথা কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটলো পরপর মানে আয়রনি অফ ফেট, দুটোই 9 আগস্টে, এটা আমাদের জন্য কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দেখুন আমি তো একেবারেই রাজনীতি করি না, আমি মনে করি না যে এখনও এটা এরকম যে ওনার কোনো সদিচ্ছা নেই সুরক্ষা দেবার, বা উনি মানে চান না যে রাজ্যে শান্তি ফিরুক বা রাজ্যের মেয়েরা নিরাপদ বোধ করুন, এটা উনি চান না। এটা রাজ্যের একজন অধিবাসী হিসেবে আমি একেবারেই চাই না, কারণ সেটা আমাদের মনে করা উচিত নয়। খানিকটা সেটা বোধহয় প্রোটোকলের বিরুদ্ধেও যায়। আর এরকম চাইলে আমরা রাজ্যে বাস করব কী করে বলুন? কারণ অতীতেও দেখেছি ওনার হাত দিয়েই তো অনেক কিছু বেরিয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্প বা আরও অনেক কিছু। আমার যেটা মনে হয় প্রতিবাদ যদি করার হয় তখন কিন্তু মানুষ কি বলুন তো সবই তখন ভয়টাকে জয় করে ফেলেন। একবার যদি ভয় কেটে যায় তখন কিন্তু ভয়কে মানুষ জয় করে ফেলেন। তখন কি এইসবগুলো করে খুব জানি না মানে প্রতিবাদকে আটকানো যাবে? আমি কিন্তু এই ঘটনার দ্বিতীয় দিনেই প্রথম স্টেটমেন্ট দিয়েছিলাম যে এগুলো কেন হয়নি, মহিলা কমিশন কোথায়, নারী কল্যাণ মন্ত্রীর কেন কোনো স্টেটমেন্ট নেই? কেমন আমাদের তো এত মহিলা এনজিওরা আছেন, বা আমাদের বাংলায় তো অনেক নারীবাদী কর্মীও আছেন, তাদের কাউকে তো দেখছি না, তাদের তো কোনো স্টেটমেন্ট নেই। গত বছর যাদবপুরের ঘটনায় আমি বোধহয় সেই মহিলা যিনি প্রথম বলেছিলাম যে সমস্ত লেডিস হস্টেলে খোঁজ নিন বিশ্ববিদ্যালয়ের বা সব জায়গায়। হ্যাঁ, অবশ্যই ডাক্তারদের কথা বলিনি কারণ জানতাম না, বলেছিলাম লেডিস হস্টেলও কিন্তু একই পরিস্থিতির মধ্যে দিয়ে যান, এই এক র্যাগিং, একই ধরনের এরকম যন্ত্রণা, অত্যাচার। আপনারা লেডিস হস্টেলেও একটু খোঁজ নিন, এইসব ক্লিপিং খুঁজলেই পাবেন যে তাদের খোঁজটাও একটু বোধহয় এই সময় নেওয়া দরকার। কেউ দেখুন, আমি খুব সামান্য মানুষ, কেউ আমার কথা শুনবেনি বা কেন? যদি তখন একটু তৎপর হওয়া যেত না, আজ হয়তো এই মৃত্যুটিকে আটকানো যেত বা যেত না, মেয়েটিকে হয়তো এই চরম অসম্মানের হাত থেকেও হয়তো রক্ষা করা যেত বা যেত না। কিন্তু কি জানেন, আজকে এই প্রতিবাদ, এই আউটরেজ, এই ঝড় সবই হয়তো একদিন থামবে, কিন্তু যাদের গেল তাদের গেল। আজকে স্বপ্নদীপের পরিবারের সঙ্গে আমাদের রেগুলার যোগাযোগ আছে, তাই জানি আজকে স্বপ্নদীপের বাবা মা মামা এদের খোঁজ আর কেউ নেন না। এই বাবা মাও যা ওনাদের যে গেল, হতভাগ্য বাবা মা, ওনাদেরই গেল, একটি মাত্র সন্তান চলে গেল। আমরা হয়তো কিছুদিন এগুলো নিয়ে চলবো, তারপরে অন্য আর ওনাদের খোঁজ কেউ রাখবো না। কিন্তু বলুন তো, ওনাদের যে বুক খালি হলো বাবা মায়ের, সেই বুক কি কোনোদিন আর ভরে উঠবে? এই আমাদের মুশকিল। আমরা না মানে যে কোনো জিনিসে না অ্যাক্ট করি না কোনো জিনিসে। এসব খুঁজে যদি আমরা একটু, অন্তত যাদবপুরের পরেও যদি আমরা একটু সতর্ক হতাম, সব হস্টেলে সব এই ধরনের যারা পিজিটি আছেন, তাদের কি ব্যবস্থাপত্র, মেয়েদের রেস্টরুম আছে কিনা, মেয়েরা কিভাবে আছেন না আছেন, সেই খোঁজগুলো তখনও যদি নিতে শুরু করতাম হয়তো অনেক কিছু বেরিয়ে আসতো। আমরা নিইনি কারণ আমরা প্রয়োজনীয় বোধ করিনি। কাজে আমি কিন্তু এগুলো লিখেও ছিলাম, 1 বছর আগে বলেও ছিলাম। তো আমার সম্বন্ধে যারা আজকে ট্রোল করেছেন বা করছেন এখনো, তারা এগুলো কেউ জানেনই না আমার
আমার সম্পর্কে। আসলে তারা আমার সম্পর্কে কিছুই জানেন না, তারা যা একটা মনে হয় তাই লিখে দেন। তাদের একটা ধারণাই আছে আমি নাকি পুরুষ অধিকার নিয়ে কাজ করি, তাই আমি নারী বিদ্বেষী। কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের সবার বাড়িতে তো পুরুষ আছেন, দাদা, বাবা, ছেলে, স্বামী, ভাই। তা সেই পুরুষগুলো যদি কোনোদিন বিপদে পড়েন তারা কোথায় যাবেন? তাদের জন্য যে ভারতবর্ষেও কিছু নেই সেটাও মনে হয় সম্ভবত তারা জানেন না। উদয়ন গুহ একজন মন্ত্রী শাসক দলের, তিনি আজকে হঠাৎ করে এই মুহূর্তের এই পরিসরে, এই বাংলার এই পরিস্থিতির মধ্যে তিনি নারীদের পোশাক আশাক নিয়েও কথা বলেছেন এবং মদ্যপান বা এই ধরনের মন্তব্য করেছেন। আমি জানেন, আর সেটা নিয়ে আমি বেশি ভেঙে বলছি না, আমার রুচিতে বাড়ছে। এই ধরনের মন্তব্য একজন মন্ত্রী হয়ে করা উচিত বা কিভাবে দেখছেন? আমি রাজনৈতিক নয়, কিন্তু একটা মানুষ হিসাবে আপনার চিন্তা ভাবনা। কেন মন্ত্রী হয়ে কেন? কোনো মানুষ হিসেবেই করা উচিত না। উনি মন্ত্রী হয়ে কি এমন হয়ে গেল তো উনি করতে পারবেন? কোনো মানুষ হিসেবেও তো এটা করা উচিত না। আমরা তো আগাগোড়াই বলে আসছি মেয়েরা সব করতে পারেন, মেয়েরা জামা কাপড় যা খুশি পরুন, ড্রিঙ্ক করবেন কিনা, সিগারেট খাবেন কিনা, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। ওমেন এম্পাওয়ারমেন্ট, মাই লাইফ মাই চয়েস। কিন্তু সেটাতে পুরুষ মানুষের যদি এরম হয় যে সেটার কারণে ওনারা পুরুষ মানুষকে দেগে দিতে চাইছেন বা অসুবিধা করে ফেলছেন, এমন করছেন যে পুরুষ মানে সেটার জন্য ওনারা পুরুষ মানুষকে কিছুতে দায়ী করে দিচ্ছেন, তখন প্রবলেম। ওমেন এম্পাওয়ারমেন্ট অত্যন্ত ভালো জিনিস, কিন্তু সেটার জন্য যদি পুরুষ মানুষকে মূল্য দিতে হয় তখন একটু প্রবলেম। আর কিছুতে তো প্রবলেম নেই। আর মেয়েরা শাখা সিঁদুর পরবেন কিনা, মেয়েরা কিভাবে কি পরবেন, কি জামা কাপড় পরবেন, এসব নিয়ে কথা বলার সমাজকে কেউ কি নীতি পুলিশ নাকি, না লোকাল গার্জিয়ান? কেউ নন, কোনোদিন বলিনি। আমার কোনো ইন্টারভিউতে দেখাতে পারবেন নাকি? কিন্তু আমার বারবার একটাই বক্তব্য ছিল যে আপনাদের এই এম্পাওয়ারমেন্টের জেদটা পুরুষের ওপর না এসে পড়ে। পুরুষ মানুষের মানে ঘাড়ে বন্দুক রেখে আর বুকে পা দিয়ে এটা করা যাবে না। নিজেদের অর্জিত পয়সায়, নিজেদের অর্জিত স্বাধীনতায় আপনারা যা খুশি করতে পারেন। উনি তো রাজ্যের মানে প্রধান, কাজে খুব স্বাভাবিক এরকম ধরনের একটা ঘটনা ঘটলে তো ওনার দিকেই আঙুল উঠবে, এটা তো খুব স্বাভাবিক। আজকে ধরুন এই যে আমি আপনাকে একটা কথা বলি, এই যে আপনারা বলছেন না যে আমি পুরুষ অধিকার নিয়ে যেহেতু কাজ করি, আরও অনেকেই করেন, বহু সংগঠন আছেন, কিন্তু যে কোনো কারণে আমি একটু প্রমিনেন্ট হয়ে উঠেছি। তো এবার কী হলো, যেই মুহূর্তে একটি ধর্ষণের মতো ঘটনা ঘটলো, অ্যাজ ইফ এমন একটা হয়ে গেল আমি যেন সব ধর্ষককে সাপোর্ট করছি বলে কী হলো, যাবতীয় গালাগালির তীর, যাবতীয় খারাপ কথা, যাবতীয় আমাকে জুতো পেটা, লাথি মারা, সব তীরটা আমার দিকে চলে এলো। তো কেন? কারণ ধর্ষক একজন পুরুষ, আর যারা খুন করেছেন তারা মোটামুটি মনে হচ্ছে এখন অব্দি পুরুষ, একজন নাকি মহিলাও ছিলেন, জানি না, সেও সত্যি মিথ্যে কোনো কিছু বলা উচিত না না জেনে। তো তাহলে আমার দিকে চলে এলো কেন? ধর্ষক একজন পুরুষ বলে তো। অথচ আমি কোনোদিন বলেছি আমরা ধর্ষককে সাপোর্ট করি, নাকি আমরা বলবো যে যারা খুন করেছেন তাদের আমরা সাপোর্ট করি? সেটা না হয়েও তা সত্ত্বেও কিন্তু আমার দিকে কেন তীর চলে আসছে বলুন তো? আমি পুরুষ অধিকার কর্মী তাই। ইভেন শিয়ালদা কোর্টে যে কোনো আইনজীবী পর্যন্ত এই ধর্ষক পুরুষটির মানে জন্য দাঁড়াতে অস্বীকার করেছেন, এবং সেটাতে আমরা অত্যন্ত সর্বান্তকরণে সমর্থন করেছি। কিছুই জানার দরকার নেই, কিন্তু যেহেতু আমি পুরুষ অধিকার কর্মী আর ধর্ষক একজন পুরুষ, তাই সব দায় আমাকে নিতে হচ্ছে। তাহলে রাজ্যের প্রধান যিনি, তাহলে এরকম ঘটনা ঘটলে তাই দায় তাকে নিতে হচ্ছে তার সঙ্গে।